এবার যে খবরের দিকে নজর রাখবো, অপরাজিতা বিলের না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত। অপরাজিতা বিলে মিলল না অনুমোদন, ধর্ষণে ফাঁসির সাজায় বিধানসভায় বিল পাস। 3 সেপ্টেম্বর 2024 বিধানসভায় পাস হয় বিল। রাজ্যপালের মাধ্যমে বিল যায় রাষ্ট্রপতির কাছে, কিন্তু এবার অপরাজিতা বিলের না, কেন্দ্রের আপত্তিতে অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল রাজভবন। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ঠিক এই বিলে আপত্তির জায়গাটা কি? কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের পর্যবেক্ষণে এই বিলকে সায় দিল না? দেখো, মূলত অপরাজিতা বিলের বেশ কিছু অংশ যা নিয়ে আপত্তি তুলেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তার কারণ স্বরাষ্ট্র মন্ত্রক মনে করছে 2023 সালে ভারতীয় ন্যায় সংহিতা আইন যা কার্যকর করা হয়েছে, এই ভারতীয় ন্যায় সংহিতা আইনে নারী নির্যাতন বা ধর্ষণের মতো অপরাধের ক্ষেত্রে কি কি শাস্তি দেওয়া হবে তা স্পষ্ট করা হয়েছে। এবং সেখানে ভারতীয় ন্যায় সংহিতা আইনের 64 নম্বর ধারা, 65 নম্বর ধারা এবং 66 নম্বর ধারায় তা স্পষ্ট করা হয়েছে। কিন্তু রাজ্যের তরফে যে অপরাজিতা বিল বিধানসভায় পাশ করা হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে সেখানে যা শাস্তির সংস্থানগুলি উল্লেখ করা হয়েছে সেটি কার্যকর করলে ভারতীয় ন্যায় সংহিতা আইনের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাই পর্যবেক্ষণে লিখছে যে এক্ষেত্রে অপরাজিতা বিলের বেশ কিছু অংশ সংশোধন করা প্রয়োজন। আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই পর্যবেক্ষণ রাষ্ট্রপতি ভবন মারফত রাজ্যপালের কাছে এসে পৌঁছেছে এবং রাজ্যপালের তরফে সেটি রাজ্য বিধানসভার সচিবালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে কি কি পর্যবেক্ষণ এবং সেক্ষেত্রে রাজ্যকে কোন কোন বিষয় পুনর্বিবেচনা করতে হবে তা লিখে রাজভবনের তরফে পাঠানো হয়েছে বিধানসভার সচিবালয় বলেই সূত্র মারফত খবর। বেশ, অপরাজিতা আপত্তি কেন্দ্রের, ধর্ষণে ফাঁসির সাজার বিল পাশ রাজ্য বিধানসভায়। বিলের বেশ কিছু অংশে আপত্তি স্বরাষ্ট্র মন্ত্রকের। রাজভবন তাই অপরাজিতা বিল ফেরত পাঠিয়ে দিল। এবার মহিলাদের সুরক্ষা আরো নিশ্চিত করতে অপরাজিতা বিল রাজ্য বিধানসভা সেটা পাশ করেছিল। এই ধর্ষণ, খুনের শাস্তি ফাঁসি, মৃত্যুদণ্ড, ওই বিল অনুমোদন না দিয়ে সেটি নাকি রাজভবনে ফেরত এসে গেছে দিল্লি থেকে। আমাদের দাবি অপরাজিতা বিলকে অবিলম্বে অনুমোদন দিতে হবে। আর সেই বিল যদি অনুমোদন না দেয় তাহলে প্রমাণিত হবে মহিলাদের উপর অত্যাচার, ধর্ষণ, খুনের পাপীদের চরম শাস্তি দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধ, বিজেপি ঠিক তার উল্টো। বিজেপি সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় না, বিজেপির মুখোশ খুলে যাচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতা, যেটা কেন্দ্রের বিল এবং সমস্ত ভারতবর্ষের মানুষ যেটা ফলো করছেন, আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা বিল হবে কেন? কোটি কোটি টাকা মহিলাদের সম্মান সুরক্ষার জন্য যে দেওয়া হয়েছে, ফাস্ট ট্র্যাক কোর্ট, সিসিটিভি লাগানো, সেই টাকা ফেরত চলে গেছে। মহিলাদের সশক্তিকরণের জন্য তাতে কোনো ব্যবহার করা হয়নি। আজকে প্রতিদিন মহিলাদের উপর ধর্ষণ, অত্যাচার এবং তার কোনো বিচার নেই। মমতা ব্যানার্জি, আপনি যদি মনে করে থাকেন যে অপরাজিতা বিল হচ্ছে না বলে আপনি বিচার দিতে পাচ্ছেন না, এটা যদি বাংলার মানুষকে বিশ্বাস করতে বলেন, বাংলার মানুষ সেটা মানবে না। 100 দিনের কাজে কোন রাজ্যের কত বকেয়া? লিখিত প্রশ্ন রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ওব্রায়েনের। এর জবাব দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী। তাতে বাকি সব রাজ্যের তথ্য থাকলেও পশ্চিমবঙ্গের নামই নেই। এ নিয়ে তর্জা তুঙ্গে। 100 দিনের কাজ গরিবের আয়ের বড় ভরসা। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার। বিজেপির দাবি দুর্নীতির কারণে এই পদক্ষেপ, যা মানতে নারাজ তৃণমূল। তাদের দাবি এটা বঞ্চনা, বাংলাকে ভাতে মারার কৌশল। এই 100 দিনের কাজ নিয়ে শুক্রবার রাজ্যসভায় প্রশ্ন করেন ডেরেক ওব্রায়েন। রাজ্যসভায় তৃণমূলের দলনেতার লিখিত প্রশ্ন। গত 1 বছরে 100 দিনের কাজে নথিভুক্ত নামের সংখ্যা 8.6% বেড়েছে। তাহলে বছরে কর্মদিবস 4.3% কমলো কেন? 100 দিনের কাজে 2022 থেকে কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে? কেন্দ্র কি 100 দিনের মজুরি বাড়ানোর কথা ভাবছে? এর লিখিত উত্তর দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে, কার কত টাকা বকেয়া তার উল্লেখ রয়েছে, কিন্তু এই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই। আমি জানি না যে এই ধরনের কাজ কি করে কেন্দ্রীয় সরকার করে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে প্রত্যেকটি রাজ্যের প্রাপ্য টাকা, এই প্রাপ্য টাকা কিন্তু অধিকার। মহামান্য হাইকোর্ট তারাও কিন্তু একটি অর্ডার দিয়েছেন, তারপরেও দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম
থাকে না। অর্থনৈতিকভাবে যদি কেউ মনে করে যে পশ্চিমবঙ্গকে বঞ্চিত করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ আগেও বুঝিয়ে দিয়েছে, আবারও বুঝিয়ে দেবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কলকাতায় গেছিলেন তখন উনি বলেছেন ডেটা দিয়ে যে আমাদের নরেন্দ্র মোদীজির সরকারে কত লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে আর কত টাকা দেওয়া হয়েছিল ইউপিএ আমলে। সুতরাং এখানে আলাদা করে মানরেগার জন্য ডেটা দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের নাম করা হয়নি বলে আজকে যে সত্য সেটা সত্যই থাকবে। টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, মমতা ব্যানার্জির সরকার সেটাকে চুরি করেছেন, তার হিসেব দেননি। বাকি অনেক অবিজেপি শাসিত রাজ্য রয়েছে, কারুর কোনো সমস্যা নেই, একমাত্র সমস্যা শুধু পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। মারের পাল্টা মারের দাওয়ায় মিঠুনের। আরামবাগে বিজেপির কর্মী সম্মেলনে দাওয়ায় মারের দাওয়ায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। একটা কথা স্পষ্ট বলেছে, মার খেয়ে বাড়ি আসবেন না, মারলে মারবে। অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের বাংলার গর্ব, কিন্তু মিঠুন চক্রবর্তী 2021 সাল আমরা দেখেছিলাম যে আমি কালকে উঠে আমি হেলে পোড়াও নই, অমুক নই, তমুক নই, একশো বলে ছবি, এবং এবারও এই একই নির্বাচন আসতেই উস্কানিমূলক বক্তব্য শুরু করেছেন। আসলে মিঠুন চক্রবর্তীর সমস্যাটা অন্যখানে। মিঠুন চক্রবর্তীর সমস্যা হচ্ছে ওনার ছেলে নিজে যৌন নির্যাতনের অভিযুক্ত, ওনার ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। ওনার একদিকে ছেলেকে বাঁচাতে হবে, একদিকে ওনার উটির হোটেল বাঁচাতে হবে, তার সাথে ইডিসিবিআই নোটিশ থেকে নিজেকে বাঁচতে হবে। কিন্তু পলিটিশিয়ান মিঠুন চক্রবর্তী অতি বিজেপি হতে গিয়ে যে মন্তব্য করছেন, এতে একেবারে বিজেপিরই ক্ষতি করছেন। কারণ বিজেপির এই মুহূর্তে সাংগঠনিক যে অবস্থা, তাতে বিজেপির লোকজন রাস্তায় বেরোলে মানুষ ধীরে ধীরে জিজ্ঞাসা করবে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, এটা আমাদের অপরাধ। এনআরসি নোটিশ হাতে পেলেন ফালাকাটার অঞ্জলি শীল। তাকে নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার। এতে দিশেহারা অঞ্জলি, হতবাক তাঁর প্রতিবেশীরা। আবারও পশ্চিমবঙ্গে এনআরসি নোটিশ। কোচবিহারের দিনহাটার পর আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ বিজেপি শাসিত অসম সরকারের। এ নিয়ে বেশ কয়েকদিন ধরেই শোরগোল পড়ে গেছে। শুক্রবার সকালে এনআরসি নোটিশ হাতে পান অঞ্জলি শীল। আলিপুরদুয়ারের ফালাকাটার জটেশ্বরের বাসিন্দা অঞ্জলি শীল। তার বিরুদ্ধেই অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতের অসমে ঢোকার অভিযোগ। এর ভিত্তিতে এনআরসি নোটিশ পাঠিয়েছে অসম সরকার। শুক্রবার সকালে অঞ্জলির হাতে এনআরসি নোটিশ দেয় ফালাকাটা থানার পুলিশ। এ নিয়ে তিনি আতঙ্কে, কি করবেন বুঝে উঠতে পারছেন না। নোটিশটা আমাকে থানার ওসি সাহেবরা এসে আমার হাতে দিয়ে গেছে। যেহেতু আমার আসাম থেকে আসছে, সেটা আমার আসামে যেতে হবে, আমার ভাই আছে, আমার বাবা আছে, তারা ওখানে আত্মীয় স্বজন অনেক আছে, তাদেরকে নিয়ে আমি বিষয়টা ভাববো কি করা যায়, কি করলে ভালো হবে, বা এটা আদৌ সত্যি কি মিথ্যা সেটা আমি ওখানে গিয়ে যাচাই করব। অঞ্জলি শীলকে পাঠানো অসম সরকারের এনআরসি নোটিশে দাবি করা হয়েছে অঞ্জলি শীল অবৈধভাবে ভারতের অসমে প্রবেশ করেছেন 1971-এর 25শে মার্চের পরে অথবা 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 24শে মার্চের মধ্যে। অঞ্জলি শীলকে ভারতের বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। অঞ্জলি শীলের দাবি, তার বাবার বাড়ি অসমে। প্রায় 40 বছর আগে অসমেই তার বিয়ে হয়। স্বামীও অসমেই থাকতেন। বিয়ের পর অসম থেকে আলিপুরদুয়ারের ফালাকাটায় চলে আসেন। এখানে কতদিন ধরে আছেন? 25 বছর হয়ে গেছে। আমার যখন বিয়ে হয়েছে তখন আমি ভোটারের বয়স আমার হয়নি। যখন বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়ি গেছি তখন আমার ভোটারের বয়স ছিল না। ভোটার নাম যখন উঠছে তখন আমি এখানকার ভোটার হয়ে গেছি। তো তখন কি আমি ওইখানে ভোট দিতে কি আদৌ যাব? তাহলে আমি কি দুই দিকের বাসিন্দার হবো নাকি? তার জন্যই আমি এইখানকার বাসিন্দার, আমি এইখানেই ভোট দেই, সমস্ত ডকুমেন্টস আমার এইখানেই। ওরা তো অনেক বছর থেকে এখানে গো, ওরা আমাদের আগে আসছে, কিন্তু তাদের নামে একটা চিঠি আসছে কেন কি যেন বুঝলাম না। এটা তো আপনার এলাকায় একটা আতঙ্কের ব্যাপার না এটা? এটা কি মনে করছেন যে হ্যারাসমেন্ট করানো হচ্ছে? এটাই তো হচ্ছে। এরা কত বছর ধরে এখানে আছে? এরা তো আমাদের এখানে বাড়ি করছে প্রায় 25 বছরের মধ্যে বেশি হবে। এখানে তো মানুষকে হয়রানি হচ্ছে। আসামে কি হচ্ছে না হয়েছে, সে এখানে চলে আসছে, 2 দিন হয়েছে, এখন এটা নিয়ে কি করে, কি যুক্তি আছে? আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।